আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ভারতীয় আদালতের দু প্রকারের জাজেস নিয়ে। প্রথমটি হচ্ছে সুপ্রিম কোর্ট জাজেস এবং দ্বিতীয়টি হচ্ছে হাইকোর্ট জাজেস। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে একে অপরের সাথে তুলনা করে বুঝে নিয়েছিলাম। আজকে সেই কোর্টগুলোর জাজেসদেরকে আমরা তুলনা করব। তো সুপ্রিম কোর্ট জাজেস এবং হাইকোর্ট জাজেসকে আমরা এই 15টা পয়েন্টের ভিত্তিতে আজকে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে শুরুতেই এই 15টা পয়েন্টে চোখ বুলিয়ে নাও। আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের লিগ্যাল স্ট্যাটাস। সুপ্রিম কোর্ট জাজেস এবং হাইকোর্ট জাজেস দুজনেই কিন্তু কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, অর্থাৎ আমাদের দেশের সংবিধানের দ্বারা তাদের পোস্টটা নির্মিত হয়েছে। দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ তারা রাষ্ট্রের কোন অঙ্গে বিলং করে। তো সুপ্রিম কোর্ট জাজেস এবং হাইকোর্ট জাজেস বুঝতেই পারছো তারা জুডিশিয়াল অর্গান অফ দ্য স্টেটের পার্ট, রাষ্ট্রের বিচার বিভাগের ইনারা অঙ্গ। তৃতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের কম্পোজিশন, অর্থাৎ কতজন করে জাজেস থাকে এই আদালতগুলোতে। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে টোটাল জাজ সংখ্যা বর্তমানে 34। তাদের মধ্যে একজন দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতি এবং 33 জন পিউজ নে জাজেস বা আদার জাজেস, যাদেরকে বলে গৌণ বিচারপতি। তো বর্তমানে জাজ সংখ্যা এটাই নির্ধারণ করেছে পার্লামেন্ট। পার্লামেন্ট চাইলে ভবিষ্যতে জাজের সংখ্যা বাড়াতে কমাতে পারে বিল পাস করিয়ে। আর হাইকোর্ট জাজের ক্ষেত্রে একজন মুখ্য বিচারপতি থাকবে, একজন চিফ জাস্টিস থাকবে, তার সাথে কতজন জাজেস থাকবে সেটা প্রেসিডেন্টের দ্বারা নির্ধারণ করা হবে টাইম টু টাইম। কাজেই স্টেট টু স্টেট এটা ভ্যারি করে। একজন চিফ জাস্টিস সহ কতজন জাজেস রাজ্যের হাইকোর্টগুলোতে থাকবে সেটা প্রেসিডেন্টের উপরে নির্ভর করছে। প্রেসিডেন্ট সাধারণত কলেজিয়ামের উপদেশে এই জাজ সংখ্যাটা নির্ধারণ করেন। 4 নম্বরে দেখে নেব ইনাদের কোয়ালিফিকেশন। সুপ্রিম কোর্ট জাজ বা হাইকোর্ট জাজ হওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথম কোয়ালিফিকেশনটা দুজনের ক্ষেত্রেই কমন, তাই জন্য একবারই বুঝে নেব। সুপ্রিম কোর্ট জাজ বা হাইকোর্টের জাজ হওয়ার জন্য প্রথমত তাকে ভারতের নাগরিক হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এবারে দ্বিতীয় কোয়ালিফিকেশনের মধ্যে চয়েস আছে, এবং সুপ্রিম কোর্ট জাজ এবং হাইকোর্ট জাজের ক্ষেত্রে সেটা আলাদা। সুপ্রিম কোর্ট জাজের ক্ষেত্রে 1 নম্বরে চয়েস হচ্ছে হয় সে হাইকোর্টের জাজ হতে পারেন, মিনিমাম তাকে 5 বছর একটা হাইকোর্ট বা একাধিক হাইকোর্টে মিনিমাম 5 বছর তাকে জাজ হিসাবে থাকতে হবে। সেটা সে একটা পার্টিকুলার হাইকোর্টেও থাকতে পারে বা ট্রান্সফার হয়ে হয়ে একাধিক হাইকোর্টেও তিনি জাজ হিসাবে থাকতে পারে, কিন্তু টোটাল 5 বছর তাকে জাজ হিসাবে থাকতে হবে। আর হাইকোর্ট জাজের দ্বিতীয় কোয়ালিফিকেশনের ফার্স্ট অপশন হচ্ছে তাকে অকুপেন্ট অফ আ জুডিশিয়াল অফিস হতে হবে। অকুপেন্ট অফ আ জুডিশিয়াল অফিস বলতে হাইকোর্টের নিচের যে আদালতগুলো রয়েছে সেখানে জাজ হিসাবে থাকতে হবে, এবং কতদিনের জন্য থাকতে হবে? মিনিমাম 10 বছর। সেটা সে একটা কোর্টে থাকতে পারে বা একাধিক কোর্টে থাকতে পারে জাজ হিসাবে, কিন্তু সেটা মিনিমাম 10 বছরের জন্য তাকে জাজ থাকতে হবে লোয়ার কোর্টের, সাবঅর্ডিনেট কোর্টে। দ্বিতীয় কোয়ালিফিকেশনের 2 নম্বর অপশন দুজনের ক্ষেত্রেই কমন, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট জাজ বা হাইকোর্ট জাজ হওয়ার জন্য তাকে হাইকোর্টের অ্যাডভোকেট থাকতে হবে মিনিমাম 10 বছরের জন্য। তো সে অ্যাডভোকেট একটা হাইকোর্টেই থাকতে পারে বা একাধিক হাইকোর্টেই থাকতে পারে, কিন্তু সেটা মিনিমাম 10 বছরের জন্য তাকে অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে। এবং 2 নম্বর কোয়ালিফিকেশনের তৃতীয় অপশন শুধুমাত্র সুপ্রিম কোর্ট জাজদের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে তাকে ডিস্টিংগুইশ জুরিস্ট থাকতে হবে, অর্থাৎ বিশিষ্ট একজন আইনজ্ঞ বা লিগাল এক্সপার্ট তাকে হতে হবে প্রেসিডেন্টের ওপিনিয়ন অনুযায়ী। প্রেসিডেন্ট মনে করেন যে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ, আইনের তার এক্সপার্ট লেভেলের নলেজ আছে, তাহলেই তাকে জাজ হিসাবে অ্যাপয়েন্ট করার জন্য কনসিডার করা হবে। হাইকোর্টের ক্ষেত্রে এরকম তৃতীয় অপশন কিন্তু কিছু নেই। সো ইন সামারি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজ হতে গেলে প্রথমত তাকে ভারতের নাগরিক হতে হবে, এবং দ্বিতীয় কোয়ালিফিকেশনের মধ্যে সুপ্রিম কোর্ট জাজের ক্ষেত্রে 3টে অপশন আছে, কিন্তু হাইকোর্ট জাজের ক্ষেত্রে
দুটো অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটা তাকে ফুলফিল করতে হবে। তো সুপ্রিম কোর্ট জাজের ক্ষেত্রে তাকে একটা বা একাধিক হাইকোর্টের জাজ হিসাবে থাকতে হবে মিনিমাম 5 বছর, অথবা তাকে হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে মিনিমাম 10 বছর। একটা হাইকোর্ট হতে পারে বা একাধিক হাইকোর্ট হতে পারে। এবং তৃতীয় অপশন হচ্ছে প্রেসিডেন্টের ওপিনিয়ন অনুযায়ী তাকে একজন ডিস্টিংগুইশড জুরিস্ট হতে হবে। সেখানে হাইকোর্ট জাজের দ্বিতীয় কোয়ালিফিকেশনের দুটো অপশন হচ্ছে, হয় তাকে সাবঅর্ডিনেট কোর্টের জাজ হিসাবে থাকতে হবে মিনিমাম 10 বছর, অথবা হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করতে হবে মিনিমাম 10 বছর। একটা কোর্ট হতে পারে বা একাধিক কোর্ট হতে পারে। হাইকোর্ট জাজের ক্ষেত্রে কিন্তু বিশিষ্ট আইনজ্ঞ হিসাবে অ্যাপয়েন্ট করার কোনো প্রাবধান নেই। 5 নম্বরে দেখে নেব ইনাদের সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া। কোয়ালিফাইড মেম্বারসদেরকে কিভাবে জাজ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়। এর আগের পয়েন্টে আমরা যেটা আলোচনা করলাম কোয়ালিফিকেশনস নিয়ে, সেরকম কোয়ালিফাইড ব্যক্তিকে কিভাবে সিলেক্ট এবং অ্যাপয়েন্ট করা হয় জাজ হিসাবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে, সেটা আমরা এই পয়েন্টে দেখে নেব। তো সুপ্রিম কোর্ট জাজের মধ্যে একজন থাকে সিজেআই অর্থাৎ প্রধান বিচারপতি। তো তার অ্যাপয়েন্টমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট করেন, এবং সেটা তার নিজের ওপিনিয়ন অনুযায়ী নয়। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট করার আগে সংবিধানে যা বলা আছে, সুপ্রিম কোর্ট জাজেস এবং হাইকোর্ট জাজেসদের পরামর্শ করবেন, যাদের পরামর্শ করা তার প্রয়োজন বোধ মনে হবে। তবে সাংবিধানিক ভাষাটা এখানে কিন্তু একটু অস্পষ্ট। প্রেসিডেন্ট এক্স্যাক্টলি কোন সুপ্রিম কোর্ট জাজ বা কতজন সুপ্রিম কোর্ট জাজকে কনসাল্ট করবেন, হাইকোর্টের কোন জাজ বা কতজন জাজকে কনসাল্ট করবেন, সেটা নিয়ে কিন্তু সংবিধানে খুব একটা পরিষ্কার করে বলা নেই। যার জন্য সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট এটা ক্ল্যারিফাই করেছে। প্রথমত, প্রেসিডেন্টের জাজদের সাথে পরামর্শ করে অ্যাপয়েন্টমেন্ট করাটা একদম ম্যান্ডেটরি, এবং সিজেআই এর অ্যাপয়েন্টমেন্টের জন্য সুপ্রিম কোর্টের একটা স্পেশাল বডি, যেটাকে কলেজিয়াম বলা হয়, অর্থাৎ সিনিয়র মোস্ট জাজদের একটা গ্রুপ গঠন করা হয়, যাদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে অ্যাপয়েন্ট করেন। তো প্রেসিডেন্ট সিজেআই এর অ্যাপয়েন্টমেন্ট করে অন দ্য অ্যাডভাইস অফ দ্য কলেজিয়াম, এবং এই কলেজিয়ামের উপদেষ্টা প্রেসিডেন্টের উপরে বাধ্যতামূলক, তাকে মানতেই হবে। কলেজিয়াম যার নামটা রেকমেন্ড করবে সিজেআই হিসাবে অ্যাপয়েন্ট করার জন্য প্রেসিডেন্ট তাকেই ইউজুয়ালি অ্যাপয়েন্ট করেন। হাইকোর্টের ক্ষেত্রেও হাইকোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে সিজেএইচ, তারও অ্যাপয়েন্টমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট করবেন, এবং সংবিধানে যেটা বলা আছে, তিনি এই অ্যাপয়েন্টমেন্ট করার সময় পরামর্শ করবেন দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, অর্থাৎ সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন তাকে পরামর্শ করবেন। তার সাথে পরামর্শ করবেন যেই রাজ্যের হাইকোর্টে জাজ অ্যাপয়েন্ট হচ্ছে সেই রাজ্যের রাজ্যপাল গভর্নরের সাথে। এবং আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট এটাও ক্ল্যারিফাই করেছে যে প্রেসিডেন্টকে শুধু একা চিফ জাস্টিস কিন্তু রেকমেন্ডেশন দিলে চলবে না। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হাইকোর্টের চিফ জাস্টিসের নাম রেকমেন্ড করার আগে একটা কলেজিয়ামের সাথে পরামর্শ করবেন, যেটার মধ্যে কিছু সিনিয়র জাজেস থাকবেন। হাইকোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করার সময় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সাথে পরামর্শ করাটা ম্যান্ডেটরি, এবং সেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু একা একা তার ওপিনিয়ন দিয়ে দেবে না। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অন্যান্য সুপ্রিম কোর্টের জাজদেরকে পরামর্শ করে প্রেসিডেন্টকে উপদেশ করবেন, একটা নাম রেকমেন্ড করবেন, এবং প্রেসিডেন্ট আবার সেই নামটা নিয়ে সেই রাজ্যের গভর্নরের সাথেও পরামর্শ করবেন। তো এটা গেল দুটো আদালতেরই মুখ্য বিচারপতিদের অ্যাপয়েন্টমেন্টের প্রসেস। এবারে আমরা দেখে নেব যে প্রধান বিচারপতি বাদ দিয়ে বাকিজন যে জাজ, তাদেরকে পিউজনে জাজেস বলে, বাংলায় গৌণ বিচারপতি বলে, তাদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়। তো সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পিউজনে জাজের অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করেন, এবং সেটা তার নিজের ইচ্ছে অনুযায়ী নয়, কলেজিয়ামের উপদেশ অনুযায়ী। যেখানে হাইকোর্টের গৌণ বিচারপতিদের অ্যাপয়েন্টমেন্টও প্রেসিডেন্টই করেন, কিন্তু সেই ক্ষেত্রে তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সাথে পরামর্শ করেন। তার সাথে যেই হাইকোর্টে উনি গৌণ বিচারপতি অ্যাপয়েন্ট করছেন, সেই হাইকোর্টের মুখ্য বিচারপতি চিফ জাস্টিস অফ দ্যাট হাইকোর্টের সাথে তিনি পরামর্শ করবেন, এবং পরামর্শ করবেন যেই রাজ্যের হাইকোর্টে জাজ অ্যাপয়েন্ট হচ্ছে সেই রাজ্যের গভর্নরের সাথে। আমি এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে সেটা নিয়ে ডিটেইলড এক্সপ্লেনার ভিডিও নিয়ে আসবো অ্যালং উইথ ডায়াগ্রামস। তখন তোমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবে এই জাজদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটা প্র্যাকটিক্যালি কিভাবে হয়। তার জন্য প্লিজ এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, এবং কমেন্ট করে লিখে জানাবে তোমাদের মতামত। তোমাদের লাইক, শেয়ার, কমেন্টেই কিন্তু আমার মনোবল বাড়ে এবং আরো বেটার কোয়ালিটি ভিডিও আনার মোটিভেশনও আমি পাই। এবং তোমাদের যদি অলরেডি জানা থাকে যে এই কলেজিয়ামে কতজন জাজেস থাকে, তাহলে কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও সুপ্রিম কোর্টের কলেজিয়াম যখন সুপ্রিম কোর্টের জাজদের অ্যাপয়েন্টমেন্ট করছে সেই কলেজিয়ামে কতজন জাজ সংখ্যা থাকে, এবং এটাও লিখে জানাতে পারো যে সুপ্রিম কোর্টের কলেজিয়াম যখন হাইকোর্ট জাজের অ্যাপয়েন্টমেন্ট করছে তখন সেই কলেজিয়ামে কতজন জাজ সংখ্যা থাকবে।
নম্বরে দেখে নেব জাজদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর তারা তাদের পদ অধিকার করার আগে যে শপথ নেন সেই শপথটা কার সামনে নেয় এবং শপথে কি বলে। তো সুপ্রিম কোর্টের প্রত্যেকটা জাজ আমাদের রাষ্ট্রপতির সামনে শপথ নেন সাধারণত, অথবা রাষ্ট্রপতির দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে তারা শপথ নেন। সাধারণত মুখ্য বিচারপতি যখন শপথ নেন সেটা প্রেসিডেন্টের সামনেই শপথ গ্রহণ করেন এবং অন্যান্য জাজরা সেই মুখ্য বিচারপতির সামনেই শপথ গ্রহণ করেন, কারণ প্রেসিডেন্ট তাদেরকে অ্যাপয়েন্ট করেন বাকি জাজদের শপথ গ্রহণ করার জন্য। কিন্তু সাংবিধানিকভাবে এটা বলা আছে রাষ্ট্রপতির সামনেই শপথ গ্রহণ করবে বা রাষ্ট্রপতি যাকে অ্যাপয়েন্ট করবে। সেখানে হাইকোর্ট জাজেসরা শপথ গ্রহণ করেন যেই রাজ্যের হাইকোর্টে তাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেই রাজ্যের গভর্নরের সামনে অথবা গভর্নরের দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে। এই ক্ষেত্রেও এটা হয় যে গভর্নর নিজেই চিফ জাস্টিসকে শপথ গ্রহণ করান এবং তারপর অন্যান্য বিচারপতিরা সেই চিফ জাস্টিসের সামনেই শপথ গ্রহণ করে, কারণ গভর্নর তাকে সেই পারপাসের জন্য অ্যাপয়েন্ট করেছে। এবং শপথে কি বলে আমাদের এক্সামের জন্য কিন্তু এক্স্যাক্টলি জানার প্রয়োজন নেই আনলেস তোমরা নিজেরা জাজ হচ্ছ, কিন্তু সেই শপথের বাণী আমাদের সংবিধানে 3rd শিডিউলে লেখা আছে, এটা জানা প্রয়োজনীয়। যতগুলো সাংবিধানিক পোস্ট রয়েছে যেখানে শপথ গ্রহণ করার ব্যাপার রয়েছে সেই শপথের বাণীগুলো সবার ক্ষেত্রেই আমাদের সংবিধানের 3rd শিডিউলে বলা আছে। 7 নম্বরে দেখে নেব ইনাদের টার্ম বা টেনিয়র, অর্থাৎ একবার জাজেসরা নিয়োগ পেয়ে যাওয়ার পর তারা কতদিন সেই পদে থাকবেন, সেই পদের মেয়াদ কি রয়েছে। সুপ্রিম কোর্ট জাজ এবং হাইকোর্ট জাজ উভয়ই কিন্তু ফিক্সড টেনিয়র পায়। একবার যখন অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় তখন একটা সার্টেন পিরিয়ডের পরেই তারা সেই পদটা ছাড়বে। তাদের পদে থাকা না থাকা কিন্তু রাষ্ট্রপতি বা গভর্নরের প্লেজারের উপরে ডিপেন্ড করে না, তারা ফিক্সড টেনিয়র পায় অর্থাৎ সুরক্ষিত মেয়াদ পায়। এবার সুপ্রিম কোর্ট জাজের ক্ষেত্রে তাদের রিটায়ারমেন্টের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 65 ইয়ার্স, অর্থাৎ একবার সে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট হলে যতদিন না তার 65 ইয়ার্স অফ এজ কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু তিনি কন্টিনিউ করবে, এটাই ম্যাক্সিমাম এজ লিমিট। সেখানে হাইকোর্ট জাজদের ক্ষেত্রে 62 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট বা রিটায়ারমেন্টের বয়স, অর্থাৎ একবার হাইকোর্ট জাজ হিসাবে অ্যাপয়েন্ট হওয়ার পর সে যখন 62 ইয়ার্স অফ এজে পৌঁছাবে তখনই সে রিটায়ার করবে। তো ইনাদের ক্ষেত্রে কোনো মিনিমাম এজ লিমিট কিন্তু নেই, তবে ম্যাক্সিমাম এজ লিমিট আছে। সুপ্রিম কোর্ট জাজের ক্ষেত্রে সেটা 65 ইয়ার্স এবং হাইকোর্ট জাজের ক্ষেত্রে সেটা 62 ইয়ার্স। এবার সেই বয়স নিয়ে যদি কোনো রকম কন্ট্রোভার্সি থাকে বা কোনো রকম কনফিউশন থাকে তাহলে সুপ্রিম কোর্ট জাজদের এজ কিভাবে নির্ধারণ হবে সেই নির্ধারণ প্রক্রিয়া পার্লামেন্টের দ্বারা বানানো হয়। হয় পার্লামেন্টের দুটো হাউস ভোট করে সেই বিষয়ে পরিষ্টিকরণ করবে অথবা কোনো অথরিটিকে পার্লামেন্ট অ্যাপয়েন্ট করে দিতে পারে যারা সুপ্রিম কোর্ট জাজদের সঠিক এজটা নির্ধারণ করবে। আর হাইকোর্ট জাজদের ক্ষেত্রে তাদের এজ নিয়ে যদি কোনো কন্ট্রোভার্সি বা কনফিউশন থাকে তাহলে সেই বিষয়ে মীমাংসা করবেন আমাদের দেশের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, এবং সেটা একা একা নয়, তিনি পরামর্শ করবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে তিনি সেই নির্ণয় নেবে যে হাইকোর্টের জাজের সঠিক এজটা কত, এবং প্রেসিডেন্টের এই ডিসিশনটাই কিন্তু ফাইনাল ধরা হবে। 8 নম্বরে ইনাদের স্যালারি, অ্যালাউন্সেস এবং এমলুমেন্টস অর্থাৎ বেতন ভাতা সুবিধাদি ইনারা কি কি পায়। তো বেতনের অ্যামাউন্ট কিন্তু আমাদের এক্সামের জন্য জানার কোনো প্রয়োজন নেই, তবে এই বেতন ভাতা সুবিধাদিগুলো কে নির্ধারণ করে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তো ইনাদের বেতন ভাতা সুবিধাদি 2nd শিডিউলের আন্ডারে আসে। 2nd শিডিউলের আন্ডারে আসা মানে ইনাদের বেতন ভাতা কনসলিডেটেড ফান্ড থেকে ডিরেক্টলি চার্জ হয়। চার্জড এক্সপেন্ডিচার কথাটার মানে হচ্ছে যে একবার ইনাদের বেতন ভাতা সুবিধাদি নির্ধারণ করে দেওয়ার পর তারা যতদিন পদে থাকবে সেটাই কিন্তু কন্টিনিউ হবে। প্রত্যেক বছর সরকারকে বাজেটের মাধ্যমে তাদের বেতন ভাতা সুবিধাদি বাবদ যেই টাকাগুলো দেয়া হচ্ছে সেটা পার্লামেন্টের দ্বারা অ্যাপ্রুভ করাতে হয় না। মানে এমন ভাবতে পারো সরকারের অ্যাকাউন্ট থেকে এক প্রকার অটো ডেবিট হয়ে উনাদের টাকাটা উনাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়, কেউ মাঝখানে সেটা কন্ট্রোল করতে পারে না, অটোমেটিক ব্যাপারটা। তো জাজদের ক্ষেত্রেও উনাদের বেতন ভাতা সুবিধাদিটা 2nd শিডিউলের আন্ডারে পড়ে এবং এটা করা হয়েছে যাতে তারা নিরপেক্ষভাবে বিচার প্রদান করতে পারে বা নিজেদের কাজকর্ম করতে পারে। অ্যাপয়েন্টমেন্টের সময় উনাদের বেতন ভাতা সুবিধাদি পার্লামেন্ট নির্ধারণ করে দেয় একবার এবং সেটাই উনাদের রিটায়ারমেন্ট পর্যন্ত কন্টিনিউ হয়। সুপ্রিম কোর্ট জাজদের ক্ষেত্রে তাদের স্যালারি, অ্যালাউন্সেস এবং পেনশন তিনটেই কিন্তু কেন্দ্র সরকারের যে যুক্ত তহবিল অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জড হয়, অটো ডেবিট হয়। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বলতে কেন্দ্র সরকারের মেইন ব্যাংক অ্যাকাউন্ট ভাবতে পারো, সেখান থেকেই সুপ্রিম কোর্ট জাজদের স্যালারি, অ্যালাউন্সেস এবং পেনশন চলে আসে। যেখানে হাইকোর্ট জাজদের ক্ষেত্রে তাদের স্যালারি এবং অ্যালাউন্সেস আসে যেই রাজ্যের হাইকোর্টে তারা সার্ভ করছে সেই রাজ্যের কনসলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে, অর্থাৎ সেই রাজ্য সরকারের যুক্ত তহবিল থেকে বা মেইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে। কিন্তু রিটায়ারমেন্টের পরে তাদের পেনশনটা কিন্তু কেন্দ্র সরকারের যুক্ত তহবিল থেকে আসে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসে। সো হাইকোর্ট জাজের স্যালারি এবং অ্যালাউন্সেস কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট থেকে আসবে, কিন্তু তাদের পেনশন
পেনশনটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসবে। এটার কারণ হচ্ছে সাধারণত একজন হাইকোর্ট জাজ তার লাইফ টাইমে অনেকগুলো রাজ্যের হাইকোর্টে তার ট্রান্সফার হয়। তো যখন যেই রাজ্যের হাইকোর্টে উনি জাজ হিসাবে রয়েছেন তখন তো সেই রাজ্যের যুক্ত তহবিল থেকেই তার বেতন ভাতা আসবে। কিন্তু রিটায়ারমেন্টের পরে তিনি যদি একাধিক হাইকোর্টে জাজ হিসাবে ছিলেন তাহলে সেই ক্ষেত্রে তার পেনশনটা 3-4টে স্টেট থেকে অল্প অল্প করে আসছে, এটা তো হতে পারে না। কোন স্টেটের উপরে কত টাকা দেওয়ার ভার পড়বে সেটাও নির্ধারণ করাটা প্রবলেম্যাটিক, যার জন্য ইনাদের পেনশনটা কেন্দ্র সরকারের উপরে ফেলে দেওয়া হয়েছে। তো সুপ্রিম কোর্ট জাজদের ক্ষেত্রে ওনাদের বেতন ভাতা পেনশন সমস্ত কিছুই কেন্দ্র সরকারের থেকেই আসে। আর হাইকোর্ট জাজদের ক্ষেত্রে বেতন আর ভাতা রাজ্যের যুক্ত তহবিল থেকে আসে, কিন্তু পেনশনটা কেন্দ্রের যুক্ত তহবিল থেকে আসে। এবং এটাও সংবিধানে বলে দেওয়া হয়েছে ইনাদের অ্যাপয়েন্টমেন্টের সময় একবার পার্লামেন্ট সুযোগ পাবে ইনাদের স্যালারি, অ্যালাউন্সেস, পেনশন, এভলিউমেন্টস এগুলো নির্ধারণ করার। তারপরে একবার অ্যাপয়েন্টেড হয়ে গেলে সেই শর্তাবলী কিন্তু মেনে চলতে হবে। ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজ আফটার অ্যাপয়েন্টমেন্ট। কথাটার মানে হচ্ছে তাদের স্যালারি এবং অ্যালাউন্সেস যতটা পার্লামেন্টের দ্বারা নির্ধারণ হয়েছিল তার থেকে কোনোভাবেই কিন্তু কমানো যাবে না। যদি নির্ধারণ হয়েছিল যে এক্স অ্যামাউন্ট জাজদের দেওয়া হবে, তার থেকে কিন্তু তার স্যালারি কমানো যাবে না, বাড়ানো যেতে পারে, কারণ দিনকে দিন ইনফ্লেশন বাড়ছে, তো স্যালারি বাড়ানো যেতে পারে, কিন্তু ক্যান নট বি ভ্যারিড টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজ আফটার অ্যাপয়েন্টমেন্ট, মানে কমানো যাবে না। একমাত্র ক্ষেত্রে কমানো যেতে পারে সেটা যদি আমাদের দেশে ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি ব্যবস্থা চলছে। 9 নম্বরে দেখে নেব ইনাদের সার্ভিস কন্ডিশনস। তো সুপ্রিম কোর্ট জাজ এবং হাইকোর্ট জাজের পদে থাকার শর্তাবলী পার্লামেন্ট নির্ধারণ করে। দুটো ক্যাটাগরি জাজের জন্য আলাদা আলাদা এবং দুটোই পার্লামেন্ট নির্ধারণ করে বিল পাস করিয়ে। 10 নম্বরে ইনাদের প্রিভিলেজেস, রাইটস এবং ইমিউনিটিস, অর্থাৎ সুপ্রিম কোর্ট জাজ বা হাইকোর্ট জাজরা পদে থাকার কি বিশেষ সুবিধা পায়, তাদের অধিকার কি আছে এবং তাদের অনাক্রম কি রয়েছে। তো দেখো, জাজেসরা খুবই একটা ডিগনিফাইড এবং প্রেস্টিজিয়াস পোস্ট হোল্ড করে, সম্মানীয় পোস্ট হোল্ড করে, এবং উনাদের দ্বারা দেওয়া জাজমেন্ট মানুষের কাছে ন্যায় বলে মনে হয়। উনারা ন্যায়াধীশ, ন্যায় প্রদান করে উনারা মানুষদের। তাই জন্যই উনাদের পদের এই প্রেস্টিজটাকে রক্ষা করার জন্য পদে থাকাকালীন উনাদের আচরণবিধি নিয়ে বা উনাদের কাজ নিয়ে পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারে কোনো রকম সমালোচনামূলক আলোচনা করা যাবে না, এটা সংবিধানে বলা আছে। তারা পদে থাকাকালীন যেরকম ইচ্ছা তারা জাজমেন্ট দিতে পারে বা সংবিধানের আওতায় থেকে যেমন ভাবে তাদের কার্যক্রম করতে পারে সেটা নিয়ে পার্লামেন্টে কোনো রকম সমালোচনামূলক আলোচনা করা যাবে না, কারণ এতে তাদের পদের প্রেস্টিজ হ্যাম্পার হতে পারে এবং মানুষের চোখে ইনাদের পোস্টের সম্মান কমে যেতে পারে। তো নর্মালি ক্যাজুয়ালি তাদের আচরণবিধি নিয়ে আইন পরিষদগুলোতে কোনো রকম আলোচনা করা যাবে না। তবে সেটা করা যেতে পারে যদি তাদের রিমুভালের নোটিশ পড়েছে পার্লামেন্টে, ওখানে কোনো বিল বা রেজলিউশন এসছে যেটাতে জাজকে কোনো কারণে রিমুভ করার প্রপোজাল দেয়া হয়েছে, তো তখন অফকোর্স জাজদেরকে নিয়ে সমালোচনা করা যাবে। তো রিমুভাল নোটিশ আনতে হবে যদি জাজদের কন্ডাক্ট বা ওয়ার্কিং নিয়ে কোনো রকম আলোচনা পার্লামেন্টে বা স্টেট লেজিসলেচারে করতে হয়, তো এমনি এমনি সেটা করা যাবে না। 11 নম্বরে দেখে নেব ইনাদের পোস্টে ভ্যাকেন্সি কি কি কারণে আসতে পারে। তো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জাজের ক্ষেত্রে প্রথম 4টে কারণ কমন, অর্থাৎ তাদের পোস্টে ভ্যাকেন্সি হতে পারে এই কারণে। যদি জাজরা রিটায়ার করে যাচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজরা 65 ইয়ার্সে বা হাইকোর্টের জাজরা 62 ইয়ার্সে যখন রিটায়ার করেন, তো তাদের পোস্টটা খালি হয়ে যায়, শূন্য পদ হয়ে যায়, অথবা তারা যদি ইস্তফা দিচ্ছে, রিজাইন করছে। 3 নম্বরে যদি তাদের রিমুভাল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও তার পোস্টটা খালি হয়ে যাবে। এবং 4 নম্বরে যথারীতি যদি তার মৃত্যু হয়ে যাচ্ছে তাহলেও তার পোস্টটা খালি হয়ে যাবে। তো দুটো আদালতের জাজদের ক্ষেত্রেই কিন্তু এটা কমন। এবারে হাইকোর্টের ক্ষেত্রে জাজের পোস্টে ভ্যাকেন্সি আসার দুটো অ্যাডিশনাল কারণও আছে। প্রথমটি হচ্ছে যদি হাইকোর্টের জাজদের ট্রান্সফার হয়ে গেছে, অর্থাৎ একটা হাইকোর্টের জাজকে অন্য হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, এবং দ্বিতীয়ত যদি হাইকোর্ট জাজদের প্রমোশন হয়ে তাদেরকে সুপ্রিম কোর্টের জাজ বানিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও সে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে সার্ভ করবে, হাইকোর্টের ডিউটি তাকে আর পালন করতে হবে না এবং হাইকোর্টের পোস্টটা খালি হয়ে যাবে। তো সুপ্রিম কোর্ট জাজদের পোস্টে ভ্যাকেন্সি আসার 4টে কারণ এবং হাইকোর্ট জাজদের পোস্টে ভ্যাকেন্সি আসার 6টা কারণ। 12 নম্বরে দেখে নেব রিপ্লেসমেন্ট ইন কেস অফ ভ্যাকেন্সি, অর্থাৎ এই জাজদের পোস্টে যদি ভ্যাকেন্সি চলে আসে, শূন্য পদ হয়ে যায়, তাহলে সেই পোস্টগুলো পুনরায় কিভাবে ফিল করা হবে। তো সুপ্রিম কোর্ট জাজ এবং হাইকোর্টের জাজদের পোস্টে ভ্যাকেন্সি আসার প্রথম যে 4টে কারণ ছিল, রিটায়ারমেন্ট, রেজিগনেশন, রিমুভাল বা ডেথের কারণে যদি ভ্যাকেন্সি এসছে, তাহলে সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে অ্যাডহক জাজদের অ্যাপয়েন্ট করা হবে এবং হাইকোর্টে অ্যাক্টিং জাজদের অ্যাপয়েন্ট করা হবে, মানে অস্থায়ী জাজকে টেম্পোরারিলি অ্যাপয়েন্ট করা হবে সেই পোস্টটা ফিল আপ করার জন্য। এন্ড অবভিয়াসলি অ্যাডহক জাজ বা অ্যাক্টিং জাজেরও সুপ্রিম কোর্টের জাজ হওয়ার মতো
বা হাইকোর্ট জাজ হওয়ার মতো যে কোয়ালিফিকেশনগুলো আমরা ডিসকাস করেছিলাম সেই কোয়ালিফিকেশনগুলো থাকতেই হবে। তো সেরকম কোয়ালিফাইড ব্যক্তিকেই অস্থায়ী জাজ হিসাবে অ্যাপয়েন্ট করা হবে এই দুটো আদালতে যদি ভ্যাকেন্সি আসে। তার সাথে হাইকোর্টে জাজের ভ্যাকেন্সি আসার পিছনে আরো দুটো কারণও ছিল, ট্রান্সফার বা সুপ্রিম কোর্টের জাজ হিসাবে প্রমোশন। সেই ক্ষেত্রে আবারও অ্যাক্টিং জাজকেই অ্যাপয়েন্ট করা হবে তার পোস্টটা টেম্পোরারিলি ফিল আপ করার জন্য। 13 নম্বরে দেখে নেব ইনাদের রেজিগনেশন, অর্থাৎ ইনারা ইস্তফা কাকে দিয়ে থাকেন। তো সুপ্রিম কোর্ট জাজ এবং হাইকোর্ট জাজের ক্ষেত্রেই কমন যে তারা রাষ্ট্রপতিকে ইন্ডিভিজুয়ালি তাদের ইস্তফা দেন। রাষ্ট্রপতি কিন্তু তাদের অ্যাপয়েন্ট করেছিল, কাজেই রাষ্ট্রপতিকেই তারা ইন্ডিভিজুয়ালি তাদের রেজিগনেশন দিয়ে দেবে। এবার 14 নম্বরে দেখে নেব ইনাদের রিমুভালের প্রক্রিয়া, অর্থাৎ ইনাদেরকে যদি পদচ্যুত করতে হয়, তাদের পদ থেকে সরাতে হয়, তাহলে সেটা কে করতে পারবে, কি কারণে এবং কি তার প্রক্রিয়া রয়েছে। তো সুপ্রিম কোর্ট জাজ এবং হাইকোর্ট জাজের রিমুভাল প্রক্রিয়া কিন্তু একদম সেম টু সেম। সেটা হচ্ছে তাদেরকে রিমুভ করেন প্রেসিডেন্ট এবং সংবিধানে সেই রিমুভালের কারণও স্পষ্টভাবে বলে দেওয়া আছে, প্রোভেন মিসবিহেভিয়ার, অর্থাৎ তারা যদি কোনো অসৎ আচরণ করেছে যেটা প্রমাণিত হয়েছে, এবং দ্বিতীয়ত ইনক্যাপাসিটি, অর্থাৎ তারা মানসিক বা শারীরিকভাবে যদি তারা তাদের কাজ করতে অক্ষম থাকে। প্রোভেন মিসবিহেভিয়ার এবং ইনক্যাপাসিটি যদি পার্লামেন্টে প্রমাণিত হয় তাহলেই প্রেসিডেন্ট তাদেরকে রিমুভ করতে পারবেন। এবং পার্লামেন্টে ইনাদের রিমুভালের বা অপসারণের নোটিশ পড়ার পরে পার্লামেন্টের দুটো হাউসেই কিন্তু সেই রিমুভাল রেজলিউশনটা স্পেশাল মেজরিটি দিয়ে পাস হতে হবে। দুটো হাউসেই স্পেশাল মেজরিটি লাগবে ইনাদের রিমুভাল রেজলিউশন পাস হওয়ার জন্য, এবং সেটাও সিঙ্গেল সেশনে। পার্লামেন্টের ইউজুয়ালি 3টে সেশন হয়, তো সেই 3টে সেশনের মধ্যে যেই সেশনে উনাদের রিমুভাল নোটিশটা এসেছিল সেই সেশন চলাকালীনই কিন্তু সেটা পাস হতে হবে এবং প্রেসিডেন্টের কাছে পার্লামেন্টের রেকমেন্ডেশন পৌঁছতে হবে, তবেই কিন্তু প্রেসিডেন্ট এই জাজদেরকে রিমুভ করতে পারবে তাদের পোস্ট থেকে। আচ্ছা, স্পেশাল মেজরিটি সহ অন্যান্য যত রকম মেজরিটি প্রয়োজন হয় আমাদের দেশে বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য, সেটা নিয়ে কিন্তু আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে রেখেছি। অল টাইপস অফ মেজরিটিস এই প্লেলিস্টের প্রথম দিকে তোমরা পেয়ে যাবে। আশা করি অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখেছো, তাহলে তোমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট জাজের রিমুভাল সহ অন্যান্য যে কোনো প্রক্রিয়ায় যেই টাইপের মেজরিটি প্রয়োজন সেগুলো তোমাদের এক নজরে ক্লিয়ার হয়ে যাবে। যারা দেখেছো তারা অবশ্যই লিখে জানাও যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জাজকে রিমুভ করার জন্য যে স্পেশাল মেজরিটিটা ব্যবহার করা হয় সেটা এক্স্যাক্টলি কি। কমেন্ট সেকশনে লিখে জানাও যে এই ক্ষেত্রে স্পেশাল মেজরিটির মানেটা কি। যারা সঠিক উত্তর দেবে তাদের কমেন্টে আমি পার্সোনালি লাইক করব। এবং প্রতিবারের মতোই আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জাজরা রিজাইন, রিমুভ বা রিটায়ার করার পর তাদের ফিউচার কেরিয়ার অপরচুনিটি কি কি আছে। সাধারণত যেমন বলেছিলাম, যেই পোস্টগুলোতে নিরপেক্ষতা বজিয়ে রাখাটা প্রয়োজন, যেমন জাজের পোস্ট তাদেরকে নিরপেক্ষ থাকতে হয়, তো সেই পোস্টগুলোতে যাতে কোনো রকম অসৎ আচরণ না হয়, কোনো রকম পক্ষপাতিত্ব তারা না করেন, তাই জন্য তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে সাধারণত ব্যান লাগিয়ে দেওয়া হয়, যাতে তারা কোনো রকম ভয়, অনুগ্রহ বা প্রলোভনের আন্ডারে এসে কোনো বায়াসড জাজমেন্ট না দিয়ে দেয়। তো সুপ্রিম কোর্ট জাজের ক্ষেত্রে উনি রিটায়ার করে যাওয়ার পর উনি কিন্তু আর আদালত ব্যবস্থায় কোনো কাজ করতে পারবেন না, অর্থাৎ তিনি কোনো কোর্টে অ্যাডভোকেট হিসাবে কাজ করতে পারবেন না বা কোনো কোর্টে তিনি জাজ থাকতে পারবেন না। এবং হাইকোর্ট জাজদের ক্ষেত্রেও ওনারা রিটায়ার করে যাওয়ার পর ওনারা কিন্তু আর অ্যাডভোকেট বা জাজ হিসাবে কোনো কোর্টে কাজ করতে পারবেন না, এক্সেপ্ট সুপ্রিম কোর্টে এবং অন্য কোনো হাইকোর্টে। মানে যেই হাইকোর্ট থেকে তিনি রিটায়ার করেছে সেই হাইকোর্টে তিনি আর কোনো কাজ করতে পারবেন না, তবে অন্য হাইকোর্টে তিনি অ্যাডভোকেট বা জাজ হিসাবে কাজ করতে পারবে। তো সুপ্রিম কোর্ট জাজরা রিটায়ার করলে তারা আর কোনো লিগাল প্র্যাকটিস বেসিক্যালি করতে পারছে না। হাইকোর্ট জাজরা রিটায়ার করলে তারা শুধু সেই হাইকোর্টে আর কোনো রকম লিগাল প্র্যাকটিস করতে পারবে না, তবে সুপ্রিম কোর্টে বা অন্য হাইকোর্টে করতে পারবেন। হ্যাঁ, তবে একটা স্পেশাল কেসও আছে যেখানে রিটায়ার্ড জাজদেরকে পুনরায় সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্ট করা যেতে পারে সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির দ্বারা, এবং হাইকোর্টের ক্ষেত্রেও রিটায়ার্ড জাজদের অলরেডি তারা রিটায়ার করে গেছে তাদেরকেও পুনরায় অ্যাপয়েন্ট করা যেতে পারে মুখ্য বিচারপতির দ্বারা, কিন্তু ওটা একটা অস্থায়ী অ্যাপয়েন্টমেন্ট এবং ওটা স্পেশাল কেসে করা হয়, বিশেষ করে যদি ওয়ার্কলোড প্রচন্ড বেড়ে যায়। নর্মালি কিন্তু ইনাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান লাগানো আছে। সুপ্রিম কোর্ট জাজদের ক্ষেত্রে তো পুরোপুরি ব্যান, সেখানে হাইকোর্ট জাজদের ক্ষেত্রে সেই হাইকোর্টে পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান লাগানো আছে। তো এটাই ছিল বন্ধুরা আমাদের আজকের ডিসকাশন। আশা করি তোমরা বুঝতে পারলে, মাথায় ঢুকলো কনসেপ্টস গুলো, এবং ম্যাক্সিমাম আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বারবার এই ভিডিওটা দেখো, 3 থেকে 5 বার ডেফিনেটলি দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। যতবার দেখবে অত জিনিসগুলো পরিষ্কার হবে এবং মনে থাকবে দীর্ঘকালীন। অবশ্যই কমেন্ট সেকশনে যেগুলো লিখতে বললাম সেগুলো আমাকে লিখে জানাবে এবং এই ভিডিওটা লাইক করতে ভুলবে না। আমরা নেক্সট ভিডিওতে এই দুটো কোর্টের চিফ জাস্টিসদের কম্প্যারিজন করব আরো ডিটেলসে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট।
এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে। তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।